পেয়ার পদ্ধতির ধরেন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। পেয়ার পদ্ধতিতে ভালো দিক যেটা, সেটা হচ্ছে হলো যে আপনার একটা ভোটও কিন্তু নষ্ট হয় না। হলো যে এটা যে দুর্বল দিক, সেটা হচ্ছে ধরেন আপনার কোনো নির্ধারিত কনস্টিটিউয়েন্সিতে থাকতেছে না। তো 50% ভোট যদি না পায়, সেক্ষেত্রে হচ্ছিল এখানে হচ্ছিল কোয়ালিশন গভর্নমেন্ট হবে। কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছিল দুর্বল সরকার হয়। তো একটা রাজনৈতিক দল চাচ্ছে আর একটা রাজনৈতিক দল চাচ্ছে না। তো সেক্ষেত্রে হচ্ছে হলো যে আপনি মানে গণভোটের আয়োজন করতে পারেন। গণভোটের আয়োজন করে আপনি নির্ধারণ করতে পারেন যে পেয়ার পদ্ধতি এদেশের মানে সাধারণ জনমানুষ চায় কি চায়। সরকার তো একটা রোড ম্যাপ দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। এখন ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন করতে হয়, তাহলে তো ধরেন আর সময় আছে কয় মাস, যে এখন হচ্ছে হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো এখন নির্বাচন কমিশনকে তো ওইভাবে মানে প্রস্তুতি নিতে হবে। তো নির্বাচন কমিশন ওইভাবে প্রস্তুত কিনা, এটা মানে অনেকটা মানে সন্দেহ আছে আর কি। আর নির্বাচন ধরেন যে ফেব্রুয়ারিতে যদি করতে হয়, তাহলে তো ধরেন আপনাকে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে তো আপনাকে ইয়ে করতে হবে, এই তফসিল ঘোষণা করতে হবে। তারপরে হচ্ছে হলো যে এই বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দিবে, তারপরে হয়তো ক্যাম্পেইন করবে। তো এখন ব্যাপক প্রস্তুতির প্রয়োজন আছে আর কি। তারপরে তো প্রথম হচ্ছে হলো যে নির্বাচন কমিশনের কাজ তো হচ্ছে হলো যে ভোটার তালিকার একটা নির্ভুল ভোটার তালিকা করা, সেটা হয়তো নির্বাচন কমিশন করেছে। এরপরে হচ্ছে হলো যে ডিলিমিটেশন অফ দি কনস্টিটিউয়েন্সিস, ওটাও তো এখনও কমপ্লিট করে নাই। ওটা দেখলাম যে আজকেও দেখলাম যে ভাঙাতে বোধহয় যে ইয়ে হয়েছে, যে রাস্তা অবরোধ করেছে। তারপরে 3-4 দিন আগে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া নিয়েও দেখলাম যে গোলমাল হলো। এখন ডিলিমিটেশন যদি সঠিকভাবে যদি করতে না পারে, এটা তো হচ্ছে হলো যে নির্বাচন কমিশনের জন্য একটা খুবই বড় ধরনের কাজ। এটা যদি সঠিকভাবে করতে যদি না পারে, তাহলে কিন্তু হচ্ছে নির্বাচন যে সুষ্ঠু অবাধ হবে কিনা, তাহলে মানে অনেক সন্দেহ আছে আর কি। তারপরে ধরেন এই যে বর্তমান সরকারের তো হচ্ছিল মানে একমাত্র কাজই হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। তো এখন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের যদি আয়োজন করতে হয়, তাহলে হচ্ছে হলো মানে উপযুক্ত পরিবেশ দরকার। এই পরিবেশের মধ্যে আছে হচ্ছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে, সেটাও কিন্তু বিবেচনার বিষয়। জি, ইফতেখার আহমেদ, আপনি আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলছেন। ঠিক এই মুহূর্তে যখন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, ঠিক সেই সময় কিন্তু জামাত ইসলাম পিয়ার পদ্ধতি নিয়ে মাঠে নামছেন। আসলে এই রাজনৈতিক অঙ্গনটা কেমন দেখছেন আগামীতে, কি মনে করছেন? এখন দেখেন, পিয়ার পদ্ধতির ধরেন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। পিয়ার পদ্ধতিতে ভালো দিক যেটা, সেটা হচ্ছে হলো যে আপনার একটা ভোটও কিন্তু নষ্ট হয় না। মানে একটা রাজনৈতিক দল, অনেক আমাদের দেশে অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে, তারা যদি 1% ভোটও পায়, তাহলে হচ্ছিল তারা দেখা যাবে যে 3টা সিট, মানে 300 আসনের যদি সংসদ হয়, তাহলে তারা হচ্ছে হলো 3টা সিট পাবে। 2% ভোট যদি পায়, তাহলে হচ্ছিল 6টা সিট পাবে। এটা হচ্ছিল একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে হলো যে এটা যে দুর্বল দিক, সেটা হচ্ছে ধরেন আপনার কোনো নির্ধারিত কনস্টিটিউয়েন্সিতে থাকতেছে না। তো কনস্টিটিউয়েন্সি না থাকার ফলে পার্টি হচ্ছিল কেন্দ্রীয়ভাবে মানে এরকম 300 জনের তালিকা দিবে। ধরেন বিএনপিও 300 জনের তালিকা দিল, জামাত ইসলামীও 300 দলের তালিকা দিল, অন্যান্য যে ইসলামিক যে জোট আছে তারাও 300 জনের তালিকা দিল। তো তালিকাতে এখন যদি ধরেন কাস্ট ভোটের মানে ধরেন যে বিএনপি ধরেন 30% পেল বা 40% পেল, তাহলে হচ্ছিল 120টা আসন পাবে। জামাত যদি ধরেন 30% পেল, তাহলে হচ্ছিল 90টা আসন প্রাপ্ত হলো। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই যে মানে সরকার গঠন করতে হলে তো 151টি আসন দরকার। তো এখন আমাদের যে এই যে নির্বাচনের ইতিহাস যদি পর্যালোচনা করেন, 50 কাস্ট ভোটের 50% ভোট কিন্তু যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কখনো কিন্তু কোনো দল কাস্ট ভোটের 50% ভোট পায় নাই। তো 50% ভোট যদি না পায়, সেক্ষেত্রে এখানে হচ্ছিল কোয়ালিশন গভর্নমেন্ট হবে। কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছিল দুর্বল সরকার হয়। তো এটা হচ্ছে হলো যে এই যে পিয়ার পদ্ধতির দুর্বল দিক আর কি। তো এখন পিয়ার পদ্ধতির ভালো দিকও আছে, পিয়ার পদ্ধতির খারাপ দিকও আছে। যে ইউরোপের মানে যুক্তরাজ্য ছাড়া স্বতন্ত্ররা যাবে কোথায়? না, তখন আর স্বতন্ত্রের কোনো সুযোগ থাকবে না আর কি। যেমন ইউরোপের যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কিন্তু প্রত্যেকটা দেশেই কিন্তু হচ্ছিল যে পিয়ার পদ্ধতি। আর কোনো দেশে আছে হচ্ছিল উচ্চ কক্ষের জন্য পিয়ার পদ্ধতি, আর কোনো দেশে আছে হচ্ছিল উভয় কক্ষের জন্য পিয়ার পদ্ধতি। তো এখন পিয়ার পদ্ধতি তো ইউরোপে তো খুব ভালোভাবেই তো পিয়ার পদ্ধতি কাজ করতেছে। তো আমাদের এখানে নেপালে ছিল, তো নেপালের অভিজ্ঞতা যেটা মানে যেমন নেপালে তো সকলের বেলজিয়াম বা ইসরায়েলের কথা বলা হয়। হ্যাঁ হ্যাঁ, না এখন পিয়ার পদ্ধতির সরকার হলো যে যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয়, তাহলে হচ্ছিল দুর্বল সরকার হয় আর কি। এটা তো মানে অবধারিত। আর যদি ধরেন 50%-এর অ্যাভাব যদি কাস্ট ভোটের যদি কোনো দল যদি প্রাপ্ত হয়, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তাহলে যে বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে করে আমাদের দেশের জন্য পিয়ার কতটা কার্যকর? এটা তো ধরেন হলো যে মানে
এই এখন একটা রাজনৈতিক দল চাচ্ছে, আবার আরেকটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক দল চাচ্ছে, আরেকটা রাজনৈতিক দল চাচ্ছে না। তো সেক্ষেত্রে হলো যে আপনি মানে গণভোটের আয়োজন করতে পারেন, গণভোটের আয়োজন করে আপনি নির্ধারণ করতে পারেন যে পিয়ার পদ্ধতি এদেশের মানে সাধারণ জনমানুষ চায় কি চায় না, বা গণভোটের মাধ্যমে পিয়ার পদ্ধতি অনুমোদিত কি অনুমোদিত না। এটাই আমার মনে হয় হলো যে মানে এটাকে যদি সংকটকে যদি নিরসন করতে হয়, তাহলে হলো যে অবশ্যই একটা গণভোটের আয়োজন করা উচিত। এবং খালি পিয়ার পদ্ধতি না, আরও যে মানে যে সকল মানে বিষয় আছে সবগুলো বিষয়কে মানে এই প্রশ্ন আকারে দিয়ে তারপরে হলো যদি গণভোটের আয়োজন করা হয়, তারপরে অনেক ধন্যবাদ।